কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহের তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গা জুড়ে স্নান শেষের স্নিগ্ধতার মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উজ্জ্বল সবুজ। লেকের টলটলে পানিতে প্রাণ এসেছে। পানির উপর ভেসে আছে দুই একটা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতো জোড়া রেখে তার উপর বসে আছে নাদিম। মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা ছুঁয়ে জল পড়ছে। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এক রং লেগেছে, স্নিগ্ধ কমলা রং। অন্তু রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শামিয়ানা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা বেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিতভাবে বসে আছে। নীরা বেঞ্চের গায়ে ঠেস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর একজনের চোরা দৃষ্টি। ছোঁয়া কৃষ্ণচূড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ে তার গাঢ় নীল ফতুয়া আর জিন্স, চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে। বিরক্ত দৃষ্টি লেকের পাশের কাদার জমে থাকা ঘোলাটে পানির উপর ঘোরাফেরা করছে। বন্ধুদেরই উৎকট পছন্দে রীতিমতো বিরক্ত সে। নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে ওদিকে ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পুরে নিয়ে ধমকে উঠল নাদিম। চানাচুর চিবোতে চিবোতে বলল, ওই হারামি, এমনে লাগাইতাছোস কেন? মাথা চক্কর মারতাছে, এক জায়গায় খাড়া বাল। ছোঁয়ার বিরক্তি আরও খানিকটা বাড়ল। নাক কুচকে বলল, খাবার মুখে দিয়ে কথা বলিস কেন? ছি, আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না? খ্যাত। নাদিম দাঁত কিরমির করে বলল, শালার। অন্তু গালে হাত দিয়ে বসেছিল। গাল থেকে হাত সরিয়ে আড়মোড়া ভাঙল। নিজস্ব ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা। সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আগে ঝামেলাটা মিটিয়ে নেই, তারপর যত ইচ্ছা ঝগড়া করিস, প্যারা নাই। নাদিম হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল, কাগজের লেখাটা ফ্লুইড দিয়ে মুছিয়ে ফেললেই হয়। নম্রতা জ্বলে উঠে বলল, তোর মাথা হয়। আশরাফ স্যারকে চিনিস না? ব্যাটা ঠিকই বুঝবে। নাদিম আবারও দুর্দান্ত এক বুদ্ধি দিল। উপরের পাতাটা খুইলা ফালাইয়া দিয়া নতুন পৃষ্ঠা লাগাইয়া দে, টাক্কু ব্যাটায় বুঝবই না। অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাতেই বাকি। সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবেই। ওটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতে হবে। নম্রতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওই অসভ্য লোকের কাছে আমি আর যাবই না। ন্যূনতম মানবতা নেই লোকটার। বেয়াদব একটা, অসহ্য। এই লোককে ডাক্তারকে বানিয়েছে। আল্লাহ যদি একটু খুন মাফ করত, কসম আমি এই লোকরে খুন করতাম। উফ। অলওয়েজ চিরিং বিরিং করে লাফালে এমনই হয়। কি দরকার ছিল এত চপর চপর করার? যার লাঠি তারই মাটি, বুঝেছিস? একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওই 2 মিনিট তোর মুখ বন্ধ থাকলো না? রঞ্জনের কথার পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা, ব্যাটা কিন্তু খুব খারাপ না। আমার অ্যাসাইনমেন্টে কিন্তু কোনো গণ্ডগোল করেনি, চুপচাপ সাইন দিয়ে দিয়েছে। নীরার কথায় তেড়ে এলো নম্রতা। চেঁচিয়ে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই ব্যাটার চামচাগিরি করতাছিস? দেখ, তুই যদি ওই ব্যাটাকে পটাইয়া বিয়া শাদি করার চিন্তায় থাকিস, তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তু। বিদ্বেষ নিয়ে বলল, মানে? ওই ব্যাটার সাথে পাগলা ঘুন্টির কিছু চলে নাকি? তা নয় তো কি? সেদিন থেকে তো আর এমনি এমনি গুনগান গেয়ে বেড়াচ্ছে না। অত কিছুর পরেও কেউ গুন গায়? অন্তুর শ্যামলা মুখটা কালো হয়ে গেল। গা জ্বালানো কণ্ঠে বলল, ওহো,
পরিষ্কার গায়ের রং দেখেই পটে গিয়েছে। দোস্ত, তুই তো ভালোই টোপ ফেলছিস। ডাক্তার ফাক্তারদের বহুত টাকা। নীরা অগ্নিদৃষ্টিতে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, খবরদার, উল্টাপাল্টা কথা বলবি না অন্তু। তোর কথা শুনেই বোঝা যায় তোর মন কত কালো। সেই কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাটা আমি ওভাবে বলিনি, আমি বুঝে নিয়েছি। বুঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরনে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। ছোঁয়া দাঁতে নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল। নাদিম মুখ পুড়ে চানাচুর নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নম্রতাকে কড়া চাহনি দিয়ে বলল, গ্যাঞ্জাম লাগাই দিছোস হারামি। নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথায় ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। আবারও সব রাগ গিয়ে পড়ল আরফানের উপর। ওই বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো। এই একটা লোকেই নম্রতার জীবনটাকে ছারখার করে ছেড়ে দিল। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু ঘুমু চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা। টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে। আরফান আজ প্রথমেই কোনো গণ্ডগোল করেনি। আধ ঘন্টা 1 ঘন্টা পরই চেম্বারে ডেকেছিল তাদের। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চলা গালিগালাজের একটা দুটো হুট করেই স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কানে তা বোধহয় হাতুড়ি পেটা করে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন, কোথায় সাইন করতে হবে? নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তিই পেল। তবে কি লোকটা গালি দুটো শোনেনি? ইয়া মাবুদ, তোমার হাজার হাজার শুকরিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল। নীরা নিজের অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে স্মিত হেসে ধন্যবাদ জানালো। অপরদিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ অ্যাকসেপ্টেড, দেয়ার ইজ সাম ল্যাক, নিড টু ইমপ্রুভ। তার নিচে ইংরেজিতে স্বাক্ষর। নম্রতা লেখাটা দেখে বিস্ফোরিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্র কণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারেন। বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে, দুটোই ক্লাস, তাদেরকে সময় দেওয়া জরুরি। নীরা নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো। চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করল। তবে নীরা ভাবলেশীন। তার মতে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের উপর কেউ গালি দিলে দুনিয়ায় কেউ নেচে নেচে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো ভাগ্য। সেই থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচ ক্যাচ খ্যাচ খ্যাচ চলছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালাগাল করে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে। নাদিমের হইচয়ে বর্তমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল সে, ধুর, এই মাইয়াগো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোস্ত? বাদ দে তো, চল আইজাবার বাজি লাগুক। অন্তু অন্যদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমি যার তার কথা মনে রাখি না দোস্ত, চল লেটস প্লে। যে হারবে আজকের রাতের খাওয়ার বিল হবে তার। অন্তুর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিঁধল নীরার বুকে। মুহূর্তেই ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপারই না, আইস আমি আর তুই,
রঞ্জন বাদ। রঞ্জন বাঁকা হেসে বলল, তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না। নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জোড়া পরে নিয়ে টি শার্ট আর চুল ঠিক করল। গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ টিপল। বলল, মাম্মা, 2টা। অন্তু চমৎকার হাসল। তার হাসি দেখে আফসোসের হাসি হাসল নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি মামা হাসি মাইরাই মেয়ে পটাইয়া ফেলো, হাসবি না খবরদার। নাদিমের কথায় হুহা করে হেসে উঠল অন্তু। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটা মেয়েকে ইশারা করে বলল, দোস্ত, তুই আগে, ওই মাইয়াটা। অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। হেসে একবার বন্ধুদের দিকে তাকালো। বুকে ফু দিয়ে নিয়ে বলল, জুতা পেটা না খাই, আল্লাহ বাঁচাইও। নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজল। তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো 10-11 বছরের একটা বাচ্চা। গোলাপি ময়লা একটা জামা গায়ে, খালি পা। ময়লা পিংলে চুলগুলো ঝুঁটি বাঁধা। হাতের নীলমগে গোলাপ আর বিভিন্ন ফুল। নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্দাজি বলল, 50টা। আচ্ছা, 50টা থেকে 4টা ফুল দে আমায়। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে। আর যদি না পটে জুতা দিয়ে দৌড়ানি দেয় তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ওষুধ কেনা লাগবো। জুতার বাড়ি খেলে ওষুধ লাগাতে হবে, বুঝেছিস? সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার। এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না। পাশে বসতে দেয়, যাওয়ার সময় প্রতিবারই এতগুলা ঝালমুড়িয়ার টাকা দেয়। সুমাইয়ার থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্তু। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তুর দিকে তাকিয়ে রইল। সুমাইয়ারও উৎসাহের শেষ নেই। এই ভাইয়ারা প্রায়ই এমন খেলা খেলে। খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ার ভালোই লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিলিয়ে হাসে, কি সুন্দর দেখায় তাদের মুখ। এদের গা থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়। ফুলের থেকেও সুন্দর গন্ধ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12টা বাজতে চলল। টেবিলে বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে। একটু আগেই অ্যাসাইনমেন্ট শেষ করেছে সে। সেই সাথে একঝাঁক চিন্তা এসে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওই বেয়াদব লোকটা যদি 11টার আগে সাইন না দেয় তবে কি করে চলবে? চিন্তায় মাথা ভনভন করছে নম্রতার। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গায়ে এলিয়ে দিল। হঠাৎ করেই উপলব্ধি করল তার কান্না পাচ্ছে। তার ডায়েরি, তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র যন্ত্রণা তৈরি করছে। ভাগ্যের নির্মম পরিহাসে ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটার কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যিই কি ওই বেয়াদব লোকটার বন্ধুই তার সে? যদি তাই হয় তাহলে নম্রতার কোনো খোঁজ খবর নেয় না কেন সে? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতার যেমন হঠাৎ করেই নিজেকে পাগল পাগল লাগে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, তার কি হয় না? আচ্ছা, মানুষটার কি বিয়ে হয়ে গিয়েছে? সিনেমা নাটকের মতো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে পরিবার। এটাই কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ? নাকি সব কিছুই ছিল সাজানো সুন্দর কোনো নাটক? নম্রতা আর ভাবতে পারে না। অবচেতন মন ফেসবুকে আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফন্টে না পেয়ে ইংরেজিতে খোঁজে, আবার বাংলায় খোঁজে। অবশেষে পেয়ে যায় সেই প্রত্যাশিত আইডি পেয়েই চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেটেও আহামরি কিছু পাওয়া গেল না। খুবই সাধারণ একটা প্রোফাইল।
বছর আগের ৫-১০টা পোস্টার, তাতে শখানেক রিয়্যাক্ট। প্রোফাইল পিকচারে নান্দনিক পার্কে সাদা শার্ট গায়ে বসে থাকা রুচিসম্মত একটা ছবি। ছবির পেছনের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশে তোলা নয়। ব্যাটা কি বিদেশি নাকি? নম্রতা আরও কিছু ছবি দেখল। এর আগের প্রোফাইল পিকচারগুলো বিদেশেই তোলা। নম্রতা ঠোঁট উল্টালো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ঢুকলো প্রোফাইলে। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয়। নীরার মনটা আজ ভীষণ খারাপ। তাকে এসব নিয়ে ঘাটানো চলবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করল। অসহ্য লোকটি এখন অনলাইনে আছে। মেসেজে রিপ্লাই দিলেও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতেও যখন মেসেজ সিন হলো না, তখন তার উসখুস কয়েক গুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কি দরকার ছিল নক করার? যেচে পড়ে ফাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয়? পরক্ষণেই ভাবল, এছাড়া তো উপায়ও নেই। ব্যাটাকে না মানালে দেখা যাবে 12টার আগে ব্যাটার দেখাই পাওয়া যাবে না। আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদু কণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়ে উত্তর দিল, হুম। অনেক বেশি মন খারাপ? নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না, ভাল লাগছে না কিছু। সব কিছু অসহ্য লাগছে। গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয়ে সয়ে বলল, তুই অন্তুকে পছন্দ করা সত্ত্বেও কেন মেনে নিচ্ছিস না বলতো? নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো। থতমত খেয়ে বলল, আমি অন্তুকে পছন্দ করি কে বলল তোকে? আন্দাজি। তুই কাকে কতটুকু পছন্দ করিস সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে কেন? আমি বুঝি না। নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমি অন্তুকে পছন্দ করি না। নম্রতা হেসে বলল, আমি নিজেও প্রেমে পড়েছি বোন। প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম ঘুচিয়ে ফেলেছি। এমন জ্বলে পড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি দেখাচ্ছিস? তোর চাহনি দেখেই বোঝা যায় তুই অন্তুর প্রতি দুর্বল। অন্তু বলদটাই বোঝে না শুধু। নীরা জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং না করে কারণটা বল। রাজি কেন হচ্ছিস না? অন্তু আমাদের নিজের বন্ধু। প্রথম থেকে ওকে চিনি। অসাধারণ একটা ছেলে। পড়াশোনাতেও ভালো, কর্মঠ ছেলে। গায়ের রঙটা একটু কালো হলেও দেখতে খারাপ না। তুই নিশ্চয়ই ওর গায়ের রং নিয়ে নেগেটিভ জাজ করছিস না? কী সব বলছিস নমু? গায়ের রং আমার কাছে ম্যাটার করে না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো এখনই ছেলে দেখা হচ্ছে। বাসায় এখন জুটে গেলেই মিটে গেল টাইপ অবস্থা। তার উপর অন্তু আমার সেম ব্যাচ। ওর সেটেল হতে আরও 4-5 বছর লাগবে। আমার বা আমার পরিবারের অত সময় কোথায়? তাছাড়া অন্তু আমার থেকে 3-4 মাসের ছোট। বউয়ের থেকে বড় ছোট, কথা উঠবেই। নম্রতা অবাক হয়ে বলল, এটা কোনো ডিফারেন্স হলো? আর মাসের হিসাব কে করছে শুনি? সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয়ই সময় দেবে। নীরা হেসে ফেলল। ঠোঁটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজের মানুষগুলো এইসব ছোটোখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ঝেড়ে ফেলে না নমু। সমাজটা হিসাব নিকাশে পাক্কা। কাউকে অপদস্থ করার হিসেবপত্রে তাদের জুরি মেলা ভার।
আর মাও সময় দেবে না। ইরাও তো বড় হচ্ছে, ওকেও বিয়ে দিতে হবে। বাবাহীন গোটা পরিবারটা এখন ভাইয়ার ঘাড়ের উপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করলে হয়তো বলতে পারতাম চাকরি করছি, কিন্তু তাও তো নেই। অনার্সই শেষ হলো না এখনো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই দেখেনি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে নিজের ভালোবাসাটা চেপে যাবি তুই? ধুর, ভালোবাসা কই, এটা শুধুই ভালো লাগা। এই ভালো লাগাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না, কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো চুম্বকের মতো আঁকড়ে ধরছে আমাদের। কি দরকার এত দুঃখের? তার থেকে এই ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকাটাই ভালো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বুনে কষ্ট বাড়িয়ে কী লাভ? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায়ত্ব সেই এক টুকরো দীর্ঘশ্বাসে। আচ্ছা, অন্তুও কি এভাবেই দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানত নীরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে। কিন্তু অন্তু বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তার নেই। সব ভালোবাসা প্রকাশ করতেও নেই। কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয় চত্বরে বইয়ের ভাঁজে মনের খাঁচেই লুকিয়ে রাখতে হয়। তাদের যে বড্ড ভয় হয়। দুঃখ পাবার ভয়, হারিয়ে গিয়ে ভেঙে গড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 1টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরেই গায়ে চাদর দিয়ে ঘুমের প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমাবে ঘুমাবে করেও ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগেই রিপ্লাই করেছে সে। নম্রতা এতক্ষণে নীরা অন্তুর চিন্তায় আরফানের কথাটা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে, আর কিছু লেখেনি। নম্রতা বাধ্য হয়েই উত্তর দিল, কেমন আছেন? মিনিটখানেক পর উত্তর এলো, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ, তা জানি, কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে তো মনে পড়ছে না। দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার, কিন্তু কি আর করার? ইট্টি মারলে পাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সাইনসহ পেজটির ছবি তুলে সেন্ড করল। নিচে লিখল, এই অ্যাসাইনমেন্টটি যার আমি সেই। ও, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার? ব্যাটা ফাজিল, আমি তোর মাথা চাই, দিবি মাথা? রাগে টকবক করতে থাকা নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশনে গিয়েও ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই। নম্রতারও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এই রাগ ক্ষোভকে পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় একে আচ্ছা এক শিক্ষা দেওয়া যেতে পারে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল। নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করল। তারপর লিখল, আসলে আপনাকে সরি বলার ছিল। সকালের ব্যাপারটার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে ডিরেক্ট স্যার। গুড ইমপ্রুভ। তো সরি কেন?
কি হয়েছিল সকালে? নম্রতার রাগ এবার আকাশ ছুঁল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব, কিসের এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এই লোক? রাজা মহারাজা? কথা বলার কি ঝাঁজ! উফ, অসহ্য। নম্রতা ৫-১০ মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করল। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম। কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব। তাই অন্যমনস্কভাবে হঠাৎই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে বলিনি। আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন, হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কী ছিল? আমি ঠিক মনে করতে পারছি না। রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করল। বাঘিনীর মতো ফুঁসতে ফুঁসতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করল। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ারে পা গুটিয়ে বসল। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাটক্যাটে শব্দ তুলে ঘুরে চলেছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসের থেকেও শব্দই পাওয়া যাচ্ছে বেশি। খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। ওই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিল। ইচ্ছে করে স্যাঁচরামো করছে। বেয়াদব। এইসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রোগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে ওদের স্যাঁচরামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে। নম্রতাকে যেমন সব জেনে শুনেও জিজ্ঞেস করছে, ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটো কি? ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রোগীকে জিজ্ঞেস করবে, আপনার এই উইয়ার্ড রোগের পেছনের কারণ কি? বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দেবে সে? উফ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল, নেতিবাচক বিষয়গুলো মনে না থাকাই ভালো। সেগুলো মনে না করিয়ে দেওয়া আরও ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকেও ক্ষমা করে দিচ্ছে। আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না? বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপোক্রেট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিকঠাক। হিপোক্রেট শব্দটা শুনেই নম্রতার মিয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রেট বলে? নম্রতাকে? রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত একটা শয়তান অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, ব্যাটা তুই হিপোক্রেট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না। এহেন অপমান সহ্যও করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে। ইটস ইমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ। কৃতজ্ঞ থাকব। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার।
10:30টায় চলবে? চলবে চলবে। বেশ, তাহলে 10:30টায় আসবেন। নম্রতা হাঁপ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তা খেলে গেল। এই বেয়াদব লোকটাকে শুকনো কথায় ছেড়ে দিলে তো চলবে না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাঁটছিল নীরা। তার পাশের সেলফ থেকেই সাইকোলজির উপর কোনো একটা বই খুঁজছিল অন্তু। অন্তুর চোখমুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হাহু ছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করেছে। নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে। নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুরে কুরে খাচ্ছে। অন্তু বই হাতে কোনার একটা টেবিলে চেয়ার টেনে বসল। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসল। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট। ছিমছিমে কালো গায়ে কালো রঙটা বেশ মানিয়েছে ওকে। পরিপাটি চুলা শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। অন্তু ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগল। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো। অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্তু তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেঠিক থাকার কথা ছিল? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন? অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো। ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠ্যাসমারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। অন্তুর সহজ উত্তর, খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে এসেছিস কেন? তুই 2 দিন যাবৎ খুবই রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তুর চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কনুইয়ের নিচে শক্ত করে চেপে ধরল। হ্যাঁচকা টানে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সব সময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? নীরা চাপা স্বরে বলল, অন্তু, হাত ছাড়, লাগছে আমার। অন্তুর হাতের থাবা আরও খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করি না, তাহলে তোরা তো হাঁসফাঁস কেন? ছাড় অন্তু। আমাকে ভালোবাসিস না কেন? অন্তু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন, কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুঁচকে এলো নীরার। ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না? এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করল সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইল, শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন? খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতবম্ব চোখে অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তু সত্যি কথাটা বলল, তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারল? কণ্ঠে আটকালো না। নীরা কি সত্যি এত সস্তা? নীরার বুকের ভেতর উথলে উঠল কান্না। বইটা টেবিলের উপর রেখে সেলফের এক কোণায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কেন কানে এসে বাজছে? নীরা 2 হাতে মুখ ঢেকে ডুকরে ওঠে। পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়।
ওড়নার আঁচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দে অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়, খুব খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়েন, পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়?